কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের আরেকটা নতুন ক্লাসে স্বাগতম। এই ক্লাসটা খুবই ছোট একটা ক্লাস হবে, কনসেপ্ট সিম্পল কিন্তু ম্যাথ খুব ইন্টারেস্টিং। একাধিক ম্যাথই আমরা দেখার চেষ্টা করব। এই ক্লাসের অর্ধেকটা আমরা অলরেডি করে ফেলছি। তোমাদের এসএসসি ত্রিকোণমিতির ফার্স্টের যে ক্লাসটা করছি সেইখানে আমরা ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক স্থাপন করা শিখে গেছি, অর্থাৎ ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক আমরা শিখে গেছি। তো যতটুকু শিখছি অতটুকু আমি একটু লিখি। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। বাস, এই কাজটুকু যদি আমি শিখে ফেলি তাইলেই তো ঘটনা শেষ। বাকি ডিগ্রিকে তো মিনিটে ভাঙা যায়, এটাও আমরা শিখছি। কি, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট এবং 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, এটাও আমরা শিখছি। এখন ওই ডিগ্রি এবং মিনিটকে, মানে মিনিট এবং সেকেন্ডকে কিভাবে ডিগ্রির মধ্যে নিয়ে আসা যায় এবং দশমিক থেকে কিভাবে মিনিট এবং সেকেন্ডে নেওয়া যায়, সেই সবগুলো বিষয় আমরা দেখছি। ওই কনসেপ্টটা কাজে লাগবে আমাদের আজকের ক্লাসটাতে এবং নতুন কিছু বিষয় আসবে। নতুন বিষয়টার জন্য আমি বোর্ডে একটা ম্যাথ তুলছি। এই ধরনের ম্যাথ এর মাধ্যমেই তোমাদের 8.1 চ্যাপ্টারটা শেষ হয়েছে। এখানে দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, একটা হচ্ছে টেকনাফ আর একটা হচ্ছে তেতুলিয়া। দুইটা বাংলাদেশের দুই প্রান্ত, তোমরা জানো। এই টেকনাফ এবং তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করব। ঘটনাটা কেমন অবাক করা! টেকনাফ থেকে তেতুলিয়া তোমাকে ফিতা নিয়ে যেতে হবে না যে কতটুকু কোণ দূরত্ব আমি ফিতা দিয়ে মেপে দেখি। তুমি জাস্ট ম্যাথ করে এখানে বৈশা বৈশা করে ফেলতে পারবা। তো এর জন্য একটু সিম্পল কনসেপ্টটা দেখে আসি। কনসেপ্টটা আমাদের ভারতীয় কনসেপ্ট। গণিতবিদ আর্যভট্টের নাম তো তোমরা শুনছো। এই আর্যভট্ট যখন বৃত্ত নিয়ে অনেক গবেষণা করতেছিল, তখন উনি দেখলো যে এই যে বৃত্তের যদি ছোট্ট একটা অংশ কেটে নেই, বৃত্তের পরিধি থেকে ছোট একটা অংশ কেটে নিলে এই পরিধির যে অংশ, কাটা অংশ, এটাকে বলা হয় বৃত্তচাপ। এটাকে কি বলা হয়? বৃত্তচাপ। এই বৃত্তচাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। তো আর্যভট্ট দেখলো বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে উনি থিটা হিসেবে কনসিডার করলো। বৃত্তে চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই কোণের মান ধরো থিটা। যদি তাই হয়, উনি যে বিষয়টা খেয়াল করলো সেটা হচ্ছে এই যে চাপ, এই চাপ হচ্ছে থিটার সমানুপাতিক। অর্থাৎ বৃত্তে চাপের দৈর্ঘ্য যত বড় হবে, কেন্দ্রে উৎপন্ন কোণও তত বড় হবে। বৃত্তে কেটে নেওয়া চাপের দৈর্ঘ্য যত বড় হবে, কোণের পরিমাণও তত বড় হবে। আমি আরেকটা বৃত্ত অঙ্কন করি। এই আরেকটা বৃত্ত, এই হচ্ছে ব্যাসার্ধ। আমি মনে করো এই যে এইখানে চাপের দৈর্ঘ্য, আমি বড় একটা দৈর্ঘ্য কেটে নিলাম। তাহলে দেখো এই চাপের দৈর্ঘ্য হচ্ছে এস। এই দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ যদি তুমি থিটা চিন্তা করো, তাহলে চাপের দৈর্ঘ্য যত বড় হচ্ছে, কেন্দ্রে উৎপন্ন কোণও তত বড় হচ্ছে। অন্য কথায় কেউ যদি তোমাকে এইভাবে বলে কেন্দ্রে উৎপন্ন কোণ যত বড় হয়, বৃত্তের চাপের দৈর্ঘ্য তত বড় হয়, তাহলেও কিন্তু তুমি ভুল বলতে পারবা না। অর্থাৎ বৃত্তের চাপ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা পরস্পর সমানুপাতিক। চাপ বৃদ্ধি পাইলে থিটা বৃদ্ধি পায়, চাপ হ্রাস পাইলে থিটা হ্রাস পায়। চাপের দৈর্ঘ্য বাড়বে, থিটার মান বাড়বে। চাপের দৈর্ঘ্য কমবে, থিটার মান কমবে। অথবা কেউ যদি তোমাকে বলে, বা তুমি যদি বিকল্প চিন্তা করো, থিটার মান বাড়লে চাপের মান বাড়বে, থিটার মান কমলে চাপের মান কমবে, এই জন্য এটাকে বলা হয়েছে সমানুপাতিক। এখন যদি একটু ক্যালকুলেশন করো, এই সমানুপাতিক চিহ্নটাকে সরানো জন্য আমরা একটা ইকুয়াল চিহ্ন দেই এবং একটা ধ্রুবক নিয়ে আসি হচ্ছে কে। এই কেটা কি? এই কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন এই ধ্রুবকের মান বের করা জরুরি। আমরা কিন্তু অনেকগুলা ধ্রুবকের মান অলরেডি বের করে আসছি। যেমন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান আমরা বের করে আসছি। তারপরে বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত, সেই ধ্রুবক পায়ের মান আমরা বের করে আসছি। এরকম অনেক ধ্রুবক আমরা বের করে অভ্যস্ত। এখন নতুন একটা ধ্রুবক আমাদের সামনে আসছে। তোমরা তড়িতের ক্ষেত্রে কুলম্বের ধ্রুবকের মান বের করছো। নতুন যে একটা ধ্রুবক আসছে, এই ধ্রুবকের মানটাও আমাকে বের করতে হবে। তো বিজ্ঞান অনেক গবেষণা করলো, ম্যাথমেটিশিয়ানরা অনেক গবেষণা করলো। গবেষণা করার পরে দেখলো এই ধ্রুবক কে অ্যাকচুয়ালি কিছুই না, কে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ যে বৃত্তের চাপ নিয়ে কাজ করতেছি এবং থিটা নিয়ে কাজ করতেছি, সেই বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে আর এর মান। বিষয়টা কেমন অবাক হয়ে গেল না? এখন দেখো, এটার খুব সুন্দর একটা প্রমাণ দেওয়া যাক। মনে করো যে এই যে এইখানে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এইখানে আমি বৃত্তটাকে বড় করে অঙ্কন করলাম। এই বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে এই হচ্ছে ব্যাসার্ধ আর, এই হচ্ছে ব্যাসার্ধ আর।
এখন আমি থিটাকে ফিক্সড রাখতে চাই। আমি যদি থিটাকে ফিক্সড রাখতে চাই, তাহলে দেখো মনে করো এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এখানে বৃত্তীয় পদ্ধতি যেহেতু, তাহলে কোণের মান অবশ্যই রেডিয়ানে হবে। কিন্তু আমরা যেহেতু 60 ডিগ্রি দেখে দেখে অভ্যস্ত, এই জন্য আমি 60 ডিগ্রি দিতেছি। এই চাপ এটা বৃত্তের পরিধির অংশ, এই থিটা এটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। আমরা ফার্স্টের ক্লাসে দেখছি যে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রির মধ্যে রাখা হয়, বৃত্তীয় পদ্ধতিকে রেডিয়ানে প্রকাশ করা হয়। তাইলে এখানে 60 ডিগ্রি হবে না, এখানে হবে রেডিয়ান। আবার বলে দিলাম, ফিল করার জন্য 60 ডিগ্রি দিলাম। আচ্ছা দেখো, এখন এইটাও কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইবার দেখো 60 ডিগ্রি কোণ উৎপন্নতে তুমি যদি যোগ করো, তাহলে দেখো তো এইখানে চাপের দৈর্ঘ্য এস, এই চাপের দৈর্ঘ্যকে যদি আমি মনে করো যে এস ড্যাশ দেই, এইখানে ব্যাসার্ধ আর, এইখানে ব্যাসার্ধ যদি আর ড্যাশ দেই, তাহলে তুমি একটা জিনিস স্পষ্ট দেখতে পারছো, সেটা হচ্ছে আর ড্যাশ গ্রেটার দ্যান আর। অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধের থেকে বড়, এবং তুমি চিত্র থেকে দেখতে পারতেছো। তাহলে বড় বৃত্তের পরিধি এস ড্যাশ এটা গ্রেটার দ্যান ছোট বৃত্তের পরিধি এস। বুঝতে পারলো তো বিষয়টা? এটা তোমাদের বইয়ে চিত্রের মাধ্যমে প্রমাণ দেওয়া আছে। প্রমাণটা তোমাদের আসে না, এই জন্য আমি প্রমাণটা একটু অন্যভাবে সহজে দেখাইলাম। সেটা সম্পূর্ণটাকে যদি আবার সামারাইজ করি, সেটা হচ্ছে আর্যভট্ট যখন গবেষণা করলো তখন দেখতে পারলো যে বৃত্তের চাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই চাপ হচ্ছে সেই উৎপন্ন কোণের সমানুপাতিক। অর্থাৎ চাপের মান বেশি হলে কোণের মান বেশি হয়। অন্য কথায় কোণের পরিমাণ যত বড় হবে চাপের পরিমাণও বড় হবে, কোণের পরিমাণ ছোট হলে চাপের পরিমাণও ছোট হয়ে যাবে। যেমন এখানে আমি আরেকটু উদাহরণ দিই। এই দেখো, কেন্দ্রে উৎপন্ন কোণ যদি থিটার থেকে ছোট হয়ে যায়, তাহলে দেখো চাপের পরিমাণও ছোট হয়ে যায়। তার মানে কোণ যত বড় চাপ তত বড়। তো সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম একটা, সমানুপাতিক চিহ্নকে সরানোর জন্য। পরে গবেষণা করে দেখা গেল যে এই সমানুপাতিক ধ্রুবকটা অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসার্ধ। এবং এই চিত্রের মাধ্যমে তুমি ফিল করতে পারো দুই ক্ষেত্রেই কিন্তু উৎপন্ন কোণের মান 60 ডিগ্রি, কিন্তু যেটা ব্যাসার্ধ বড় সে বড় চাপকে কাটছে, আর যেটার ব্যাসার্ধ ছোট সে ছোট চাপকে কাটছে। তো এইখান থেকে প্রমাণিত হইল যে এই কে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, আর থিটা লিখতে পারি। কে এর পরিবর্তে কি লিখতে পারি, আর থিটা। অতএব দেখো আমি সিদ্ধান্তে পৌঁছাই গেলাম, এস ইকুয়াল টু আর থিটা। এখন হয়ে গেল একটা সূত্র। এই সূত্রটা হচ্ছে কোন বৃত্তের সূত্রটা কি হয়ে গেল, সূত্রটা হলো কোন বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে, তাহলে কোন দুইটা পয়েন্ট, মনে করো এই একটা পয়েন্ট এটা এ, আর এইখানে একটা পয়েন্ট দিলাম বি, এ এবং বি যদি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণের মান যদি তোমাকে দেওয়া থাকে, এই কোণের মান যদি তোমাকে দেওয়া থাকে, সাপোজ এটা 120 ডিগ্রি দেওয়া আছে, তাইলে তুমি চাপের দৈর্ঘ্য বের করতে পারবা। এখানে অজানা রাশি আছে তিনটা, এস আর থিটা। যে কোনো দুইটার মান দেওয়া থাকলে অপরটার মান তুমি বের করতে পারবা। ব্যাসার্ধ আর এর মান যদি দেওয়া থাকে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা যদি দেওয়া থাকে, তাহলে তুমি চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। অন্যভাবে যদি চাপের দৈর্ঘ্য দেওয়া থাকে, ব্যাসার্ধ আর যদি দেওয়া থাকে, তুমি থিটার মান বের করতে পারবা। আবার যদি চাপের দৈর্ঘ্য এবং থিটার মান দেওয়া থাকে, তোমাকে যদি বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে তুমি ব্যাসার্ধও বের করতে পারবা। তাহলে এখানে রাশি আছে তিনটির মধ্যে যে কোনো দুইটি তোমাকে দেওয়া থাকতেই হবে, দুইটি গিভেন থাকবে বা দেওয়া থাকবে, বাকি একটার মান তুমি বের করতে পারবা। এবং তোমাদের বইয়ে যে ম্যাথ গুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে দুইটার মান দেওয়া আছে, বাকি একটাকে বের করতে বলছে। এখন আসো, আমরা তো শিখলাম হচ্ছে বৃত্তের চাপের সাথে পরিধি, বৃত্তের চাপের সাথে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এবং ব্যাসার্ধের সম্পর্ক। এই সম্পর্কটা কি, বৃত্তের চাপের সাথে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এবং ব্যাসার্ধের সম্পর্ক। তার সাথে টেকনাফ এবং তেতুলিয়ার দূরত্ব, এইটা সম্পর্ক কিভাবে করা যায়? এটা সম্পর্ক অ্যাকচুয়ালি করা যাচ্ছে, কারণ হচ্ছে পৃথিবীটা হচ্ছে গোলাকার, পৃথিবীটা গোলাকার বা বৃত্তাকার। পৃথিবী যেহেতু বৃত্তাকার, এই মনে করো পৃথিবী যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তে যে যে প্রপার্টিস আমরা পাই, সূত্র আমরা পাই, পৃথিবীর ক্ষেত্রেও সেই সূত্রগুলো বা প্রপার্টিস গুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন মনে করো এই জায়গাটা হচ্ছে টেকনাফকে আমি টি দ্বারা প্রকাশ করলাম। এই জায়গাটা হচ্ছে তেতুলিয়া, এই তেতুলিয়া বানালে হতো টি আসে। আচ্ছা, তেতুলিয়াকে অন্য কিছু দ্বারা প্রকাশ করি। টেকনাফ হচ্ছে তোমার সমুদ্রে সাগরের দিকে, আর তেতুলিয়া হচ্ছে পঞ্চগড়ের দিকে। এই জন্য এই জায়গাটাকে আমি পি দ্বারা প্রকাশ করলাম।
টেকনাফ এবং তেতুলিয়া এই হচ্ছে পৃথিবী। এই যে এখন যে গোলকটা অঙ্কন করছি এই গোলকটা কিন্তু পৃথিবী, এই গোলকটা পৃথিবী। টেকনাফ এবং তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণের পরিমাণ কি আমরা পরে প্রশ্ন করে দেখতেছি, আগে আমরা বুঝে নেই। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ সকল জায়গায় সমান মনে করো। অ্যাকচুয়ালি মেরু অঞ্চলে বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সমান না, কিন্তু এখানে ধরে নিলাম পৃথিবীর ব্যাসার্ধ সকল জায়গায় সমান। তাহলে দেখো পৃথিবী, এই যে টেকনাফকে টি দ্বারা এবং পঞ্চগড়কে আমি পি দ্বারা প্রকাশ করছি এবং ব্যাসার্ধ আর দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ সামহাও বের করছে। পরিধির মাধ্যমে ব্যাসার্ধ বের করা খুব বড় কিছু না, পৃথিবীর ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে। এবার কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণও তারা দিয়ে দিবে। এখন ঘটনা হচ্ছে আমি যে টেকনাফ থেকে তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতেছি এটা কিন্তু সরলরৈখিক দূরত্ব না, কারণ পৃথিবী যেহেতু গোলাকার তাহলে আমাদের টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যে যে দূরত্ব হবে এই দূরত্বটাও কিন্তু হবে এই চাপের দৈর্ঘ্য এস। টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব হবে চাপের দৈর্ঘ্য এস। এটা সরল রৈখিক না, সরল রৈখিক দূরত্ব অঙ্কন করতে গেলে এই যে বৃত্তের ভিতর দিয়ে মানে মাটির নিচ দিয়ে যাইতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া, যেটা যাওয়া সম্ভব না। যেহেতু পৃথিবী গোলাকার তাহলে পৃথিবীর মধ্যে যে কোনো দুইটা দূরবর্তী জায়গার দূরত্ব, যেমন মনে করো যে বাংলাদেশ এই যে টেকনাফ এখানে আছে আর আমেরিকাকে এ দ্বারা প্রকাশ করলাম, আমেরিকা নিচে আছে, তাহলে আমরা যে বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব নির্ণয় করি এই দূরত্ব কিন্তু এই যে পৃথিবীর সেন্টার বরাবর না, এই দূরত্ব কিন্তু এই যে বৃত্তের চাপ বরাবর আসে। এটা কিন্তু সরল রৈখিক দূরত্ব না, বুঝো? আচ্ছা, আমরা আমাদের ম্যাথে যাই। এবার টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না, কারণ টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে চাপের দৈর্ঘ্য। এখন চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটার মাধ্যমে আমি বের করে ফেলবো। এইবার আমরা প্রশ্নতে যাই। প্রশ্নতে দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। টেকনাফ এবং তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই কোণের পরিমাণ দেওয়া আছে, টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। বাস সবকিছু দেওয়া আছে, তোমাকে শুধু বের করতে হবে চাপের দৈর্ঘ্য। তাহলে এস ইকুয়াল টু আর থিটা সূত্রটা দিব, আমার কাজ হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম ফার্স্ট চ্যাপ্টার একটু কাজে লাগবে, সেটা হচ্ছে এখানে থিটাটা হবে রেডিয়ানে, আমাদের থিটাটা দেওয়া আছে ডিগ্রিতে। শুধু ডিগ্রিতে দেওয়া থাকলেও সমস্যা ছিল না, এখানে মিনিট এবং সেকেন্ডে ভাগ করে দেওয়া আছে, তাহলে মিনিট এবং সেকেন্ড থেকে আমাদের ডিগ্রিটা বানাইতে হবে, পরে রেডিয়ানে প্রকাশ করতে হবে, প্রকাশ করে এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু কাজটা করি। কাজটা করার জন্য এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 33 সেকেন্ড, এটাকে আগে আমরা রেডিয়ানে প্রকাশ করি। তাহলে আসো থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি প্লাস এই যে 6 কে 60 দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যায়, ওই যে মিনিট থেকে ডিগ্রিতে যাব, মিনিট ছোট ডিগ্রি বড়, ছোটটা থেকে বড়টাই গেলে ভাগ, প্লাস এই যে 33 সেকেন্ড, 33 সেকেন্ড থেকে যখন আমি ডিগ্রিতে যাব তখন দুইটা 60 দ্বারা ভাগ হবে, দুইটা 60 মানে কি 3600, দুইটা 60 গুণ অবস্থায় থাকলে 3600। তাইলে এই যে এই সবগুলাকে যখন আমি যোগ করব তখন আমি কি পাবো, ডিগ্রি পাবো। এখন আমরা তো জানি রেডিয়ান এককে নিতে হবে, ডিগ্রিকে রেডিয়ানে নেয় কিভাবে, ওই যে আমাদের সম্পর্ক 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, আমরা যা শিখে আসছি। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু ঐকিক নিয়ম করলে কি হবে, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। এই যে এখানে মান বসাই দাও, পাই বাই 180 রেডিয়ান। এইবার এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেটরে বসাইবা, বসানোর পরে যা পাবা, এটাকে কত পাওয়া যায় আমি একটু ক্যালকুলেটর চেপে নেই। দেখো তোমরা যদি এটাকে ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে অ্যান্সার পাবা হচ্ছে 10.109। এরপর আর একটা দুইটা ঘর নাও, ইনটু পাই বাই 180, পায়ের মান কত 3.1416 ডিভাইডেড বাই 180। এই সম্পূর্ণটাকে যদি আবার তুমি ক্যালকুলেটরে চাপো তাহলে তুমি যে মানটা পাবা সেটা পাবা হচ্ছে কত 0.17629 রেডিয়ান। এই কাজটুকু তোমরা ক্যালকুলেটরে করতে পারবা। সো আমি একটু টাইম সেভ করলাম, তোমরা ক্যালকুলেটরে করে ফেলো। এইবার ঘটনা দেখো, টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য থিটাটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে ফেলছি। আর ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধ তোমাকে কিলোমিটারে দেওয়া আছে। সো কোশ্চেন করতে পারো এটা কি মিটারে নেওয়ার দরকার আছে, মিটারে নেওয়ার দরকার নাই, মিটারে নিলে অ্যান্সার মিটারে আসবে, কিলোমিটারে নিলে অ্যান্সার কিলোমিটারে আসবে। এবার আমরা মান বসাই দিব। এবার মানটা আমরা কোথায় বসাবো, দেখো এখানে বসাই। আমরা সূত্র কি শিখে আসলাম, s ইকুয়াল টু আর থিটা, অথবা s ইকুয়াল টু আর এর মান হচ্ছে 6440 ইনটু থিটার মান হচ্ছে 0.17
629, 0.17629 এতবার s ইকুয়াল টু, অবশ্যই থিটার কোনো একক নাই, আর এর একক হচ্ছে কিলোমিটার। তাহলে এটাকে গুণ করে দাও, এটাকে যদি গুণ করে দাও তাহলে অ্যানসার কত আছে? 6440, অ্যানসার 0.17 এটাকে করে দিলে 1135.30, 1135.30 আরো সামথিং কিলোমিটার আমরা লিখে দিলাম। এই হচ্ছে অ্যান্সার। তাহলে ম্যাথ কিন্তু তোমার এক লাইন 2 লাইনের ম্যাথ, তোমাকে শুধু মিনিট এবং সেকেন্ড যা আছে তাকে ডিগ্রিতে নিব এবং রেডিয়ানে নিয়ে নিব, কাজ শেষ হয়ে যাবে। তাহলে কত সুন্দর একটা কনসেপ্ট মনে করো যে ক্রিয়েট হয়ে গেল। সেটা হচ্ছে একটা বৃত্তের চাপ, ওই বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ, চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, এই তিনটার সম্পর্কের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলতে পারি। এবং এই ধরনের আরো কিছু ম্যাথ আমরা করতে পারি। তো আরো একটা দুইটা ম্যাথ আমরা দেখি। দেখো তোমাদের বইয়ের আরো যে ম্যাথগুলো আছে এর মধ্যে একটা আছে ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এইটা কোনো ম্যাথ হইলো বলো? ঢাকা এবং চট্টগ্রাম, তাহলে আমরা সূত্র কি শিখছি? s ইকুয়াল টু r থিটা, এতবার ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চাপের দৈর্ঘ্য, r হচ্ছে 6440 ইনটু থিটা হচ্ছে 5 ডিগ্রি, তো 5 ইনটু পাই বাই 180, এই হচ্ছে কিলোমিটার। কাজ শেষ। পায়ের মান 3.1416 বসাইবা, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা, শেষ। এরপরে বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440, এটা ঠিকই আছে। পৃথিবীর উপরে যে দুইটি স্থানে কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, এই যে কেন্দ্রে উৎপন্ন কোণের মান 32 সেকেন্ড, আমি একটু বড় করে দেখাই। উৎপন্ন কোণের মান হচ্ছে 32 সেকেন্ড। 32 সেকেন্ড কখনোই এত বড় কোণ উৎপন্ন করবে না। 32 সেকেন্ড মানে 1 ডিগ্রিরও ছোট। কিন্তু 1 ডিগ্রির ছোট কোণ যদি অঙ্কন করতে চাই তাহলে তোমার একই রেখা হয়ে যাবে, এই যে এই রেখার সাথে একই রেখা হয়ে যাবে, দেখানো যাবে না। এই জন্য আমি একটু জুম করে অঙ্কন করছি। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এদের মধ্যবর্তী দূরত্ব s ইকুয়াল টু r এর মান 6440 ইনটু 32 সেকেন্ড। তাহলে 32 সেকেন্ডকে যদি আমি ডিগ্রিতে নিতে চাই 3600 দ্বারা ভাগ করতে হবে, এই হয়ে গেল ডিগ্রি, ইনটু পাই বাই 180 দ্বারা যদি গুণ করি তাহলে এই অংশটুকু হয়ে যাবে রেডিয়ান। এই রেডিয়ানের সাথে যদি 6440 আমি গুণ করে দেই তাহলেই তো ঘটনা ঘটে গেল। আরেকটা ম্যাথ দেখি। দেখো তোমাদের 9 নাম্বার কোশ্চেন পড়ো। শাহেদ একটি বৃত্তাকার পথে সে সাইকেলটা চালাচ্ছে। শাহেদ একটি সাইকেলে চড়ে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাস দেওয়া আছে 201 মিটার। রিমেম্বার ব্যাস, নট ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 201 মিটার। শাহেদের গতিবেগ কত? এখান থেকে দেখো তো গতিবেগের সূত্র আমরা কি জানি? গতিবেগকে ভি দ্বারা প্রকাশ করো না, s বাই টি, একক কি? মিটার পার সেকেন্ড। অ্যান্সার শেষ। গতিবেগ হচ্ছে s বাই টি। এখন শাহেদ কত সময় সাইকেল চালাইছে? 11 সেকেন্ড সাইকেল চালাইছে। 11 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সরল s, এই s এর মানই তো আমাকে বের করতে হবে। তাহলে s এর মান বের করতে হলে তোমাকে বৃত্তের সাহায্য নিতে হবে। তাহলে এই যে হচ্ছে সাইকেলের ব্যাস দেওয়া আছে, এখানে ব্যাস কত দেওয়া আছে? 2r ইকুয়াল টু 201 মিটার। অতএব r ইকুয়াল টু 201 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? 100.5 মিটার। এই তো পাওয়া যায়। 201 কে 1 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 201 কে যদি ভাগ করো কত পাও? এইটাই তো পাও। 201 ভাগ হচ্ছে 2, 100.5 মিটার, এটাই পাও। আচ্ছা, তাইলে আমি হচ্ছে কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ r এর মান পেয়ে গেছি, r এর মান পাইছি। এখন কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে কতটুকু পথ অতিক্রম করছে? এইটাই হচ্ছে আমার s। এবার কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ইনটু পাই বাই 180 ইকুয়াল টু পাই বাই 6 রেডিয়ান। বাস, সব কাজ শেষ। তাহলে s এর মান বের করো। অতএব s ইকুয়াল টু r থিটা ইকুয়াল টু r এর মান কত দেওয়া আছে?
100.5 ইন্টু থিটার মান পাচ্ছি π/6, এত কি আসবে মিটার, যেহেতু ব্যাসার্ধ মিটারে আছে। এবার দেখো 100.5 গুণন 3.1416 ভাগ হবে হচ্ছে 6 দ্বারা ভাগ করলে পাবো 52.62, 52.62 মিটার। তাহলে দেখো চাপের দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। চাপের দৈর্ঘ্য যদি পাই, গতিবেগ বের করার তুমি তো ফিজিক্স এটা শিখে আসছো, যদি তুমি এটার মাধ্যমে বের করতে চাও তাহলে এটাই তো পারফেক্ট। অতএব v ইকুয়াল টু 52.62 ডিভাইডেড বাই হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যানসার কে 11 দ্বারা ভাগ করো, অ্যানসার ভাগ হচ্ছে 11 ইকুয়াল টু কত পাই 4.78, 4.78 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে শাহেদের গতিবেগ। এখন যে ফিজিক্সের রাশিটা আনতে পারো না তার জন্য একটা মেডিসিন আছে, তুমি হচ্ছে ঐকিক নিয়মে চলে যাও, অথবা ঐকিক নিয়মটা কি হবে, ঐকিক নিয়ম হবে হচ্ছে 11 সেকেন্ডে অতিক্রম করে, 11 সেকেন্ডে অতিক্রম করে 52.62 মিটার, অতএব 1 সেকেন্ডে অতিক্রম করবে আরো কম, 52.62 কে তুমি 11 দ্বারা ভাগ করে দিলে পাবা। তাহলে সরাসরি এইভাবে বের করতে পারলে করবা, তা নাহলে ঐকিক নিয়মে চলে যাবা, বাস। এরপরের যে ম্যাথটা, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের সব থেকে বেশি হাইপ তোলা ম্যাথ, সেটা হচ্ছে সকাল 9:30টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। চলো ওই ম্যাথটা একটু দেখে আসি। দেখো 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। এখানে 9:30, 11:30, 11:45 যে কোনো কিছুই থাকতে পারে। প্রথম কাজ হচ্ছে তোমরা একটা এমসিকিউ শর্ট টেকনিক শিখে নাও, পরে আমরা রিটেনটা দিচ্ছি। এমসিকিউ শর্ট, এমসিকিউ শর্টকাট হচ্ছে এটা তোমাদের হচ্ছে ইয়েতে আছে কত 60 মিনিট 60 আওয়ার, মডুলাস 60 আওয়ার মাইনাস 11 মিনিট, 60 আওয়ার মাইনাস 11 মিনিট ডিভাইডেড বাই 2 ডিগ্রি। মডুলাস কেন দিছি, আমরা শুধু ধনাত্মক মানকে গ্রহণযোগ্য হিসাবে নিব, ঋণাত্মক মানকে গ্রহণযোগ্য হিসাবে নিব না। তাহলে 60 ইনটু এইচ দ্বারা আওয়ার বোঝায়, তোমরা জানো এখানে 9 ঘন্টা, 9 মাইনাস 11 এম দ্বারা মিনিট বোঝাইছে, তাহলে এখানে হচ্ছে 30 মিনিট ডিভাইডেড বাই হচ্ছে 2। এটাকে ক্যালকুলেশন করলে দেখো কত আসে, ক্যালকুলেশন করলে 0 6 নং 54, 540 মাইনাস 0 3 11 33, 330 ডিভাইডেড বাই 2 মডুলাস ইকুয়াল টু, একবারে আমি একটু ক্যালকুলেটর করি, 540 থেকে বাদ দিব হচ্ছে আমি 330, বাদ দিয়ে যা পাবো তাকে ভাগ করব 2 দ্বারা, ভাগ করলে পাই 105 সমান সমান 105 ডিগ্রি অ্যান্সার। কিন্তু ঘটনা হচ্ছে যদি সৃজনশীলে আসে তখন আমি এই পদ্ধতিটা বলতে পারবো না, তাহলে কিভাবে করব, 60 আওয়ার বিয়োগ 11 মিনিট, 60 আওয়ার মাইনাস 11 মিনিট ডিভাইডেড বাই 2 ডিগ্রিতে আসবে কিন্তু অ্যান্সার এটা। আবার খেয়াল করো উপরে কিন্তু আমি ডিগ্রি চিহ্ন দিয়ে দিছি, এটা ডিগ্রিতে আসবে। যদি রেডিয়ানে চায়, তোমার প্রশ্নের অপশনে যদি রেডিয়ান দেওয়া থাকে তাহলে কিন্তু π/180 দ্বারা গুণ করে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তাহলে 60 আওয়ার মাইনাস 11 মিনিট ডিভাইডেড বাই 2, এর মাধ্যমে তুমি যে কোনো টাইমে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে পারবা। আর যদি তুমি একটু সৃজনশীল আকারে করতে চাও তাহলে প্রথমত তোমাকে একটু ঘড়ির কাঁটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এই মনে করো একটা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাতে এই জায়গায় হচ্ছে 12টা বাজে, এই জায়গায় 6টা, এই জায়গায় বাজে 3টা এবং এই জায়গাটাতে বাজে হচ্ছে 9টা। তো মেইন পয়েন্ট গুলাকে আমি একটু নীল কালি দিয়ে ইন্ডিকেট করি। এই হচ্ছে 12টা, 3টা, 6টা, 9টা, বাস এরকম। এই প্রত্যেকটার মধ্যে আবার 2টা করে ভাগ আছে, সবগুলা ভাগের নাম আমি লিখবো না, আমার কাজ যতটুকুর মধ্যে আমি সেইটুকুর অংশ লিখবো। এই যে এই যে এই যে এই যে ঘটনা শেষ। তাহলে 6টা হলে এটা হবে 7টা, এটা হবে 8টা, এটা 9টা, এটা হবে 10টা, এটা হবে 11টা। এই তো ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার খেলাটা। এখন যখন 9:30 বাজে, 9:30 সময় তো মিনিটের কাঁটাটা ঠিক 30 বরাবর আসবে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা কিন্তু 9 বরাবর থাকবে না, ঘন্টার কাঁটাটা চলে যাবে 9টা এবং 10টার মাঝামাঝি বরাবর। এই যে এই মাঝামাঝি বরাবর চলে আসবে হচ্ছে ঘন্টার কাঁটা। এই মধ্যবর্তী কোণের মান থিটা, এটাই তোমার কাছে চাইছে, বাস। এইবার এইখানে এই যে 6টা থেকে 7টা এর মধ্যে আবার কয়টা করে ভাগ করা আছে দেখো তো,
প্রত্যেকটার মধ্যে 5টা করে ভাগ আছে না, 1 2 3 4 5, 1 2, কারণ কি 6টার থেকে 7টা, মানে আমি যখন হিসাব করব 12টা, এখানে যখন আসে তখন বাজে হচ্ছে 12টা 5, তাহলে হচ্ছে 12টা 1, 12টা 2, 12টা 3, 12টা 4, এইখানে আসলে 12টা 5, তাহলে মাঝখানে 1টা 2টা 3টা 4টা দাগ থাকে, 1 2 3 4টা দাগ দিছি। তো এইখানেও এইরকম 1 2 3 4টা দাগ থাকবে, বুঝো। এখন এইভাবে টোটাল কয়টা দাগ থাকবে, এখানে ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি কি ঘরকে একটা বেশি দিছি 12টা থেকে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ ঠিকই আছে, আমি ঠিকই দেখছি। এখন ঘটনা হচ্ছে কি, এইখানে টোটাল সেকেন্ডের হিসাব আছে 60টা ঘর আছে, ঘড়ির ঘন্টা এবং মিনিটের মধ্যে টোটাল ঘর আছে হচ্ছে 60 ঘর। এখন 60 ঘর কিভাবে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এই যে এগুলো হচ্ছে মিনিটের ঘর, তাহলে এইরকম ভাবে সেকেন্ডের কাটা যদি সম্পূর্ণ 1 ঘর ঘুরে, তাহলে মিনিটের ঘরটা এইখানে চলে আসে। তাইলে দেখো এইখান থেকে এই পর্যন্ত ঘর আছে 5টা, 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 কারণ এই 6টা থেকে 7টার মধ্যে আবার 5টা করে মিনিটের ঘর আছে। তাইলে দেখো যখন 9:30 বাজে এই 5টা কিন্তু পুরোপুরি অতিক্রম করবে না, 5-এর অর্ধেক দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 5/2। এইবার ঘটনা দেখো, সেকেন্ডের ঘর কয়টা আছে, 60টা, সেকেন্ডের ঘর কয়টা আছে, 60টা, তাহলে 60 ঘর কেন্দ্রে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ঘর অতিক্রম করলে সেকেন্ডের কাটাটা সম্পূর্ণ একটা ঘুরান দেয়, তাহলে 60 ঘর অতিক্রম করলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাইলে 60 ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। অতএব একটি ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360, কে যদি তুমি 60 দ্বারা ভাগ করে দাও তাহলে পাবা হচ্ছে 6 ডিগ্রি। একটা ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 9:30টার সময় এদের মাঝখানে ঘর সংখ্যা কত আছে দেখো, এই যে 6 থেকে 7-এর মধ্যে ঘর আছে 5টা, 7 থেকে 8-এর মধ্যে ঘর আছে 5টা, 8 থেকে 9-এর মধ্যে ঘর আছে 5টা, 9 থেকে 10-এর মধ্যে সে যায় নাই, ঘর 5টা আছে কিন্তু সে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, তার মানে 5/2। এবার যদি ক্যালকুলেশন করো 5 5 10 15, তাহলে 15 প্লাস 5/2 ইকুয়াল টু, তুমি যদি লসাগু করে দাও তাহলে 15 দুগুণে 30 প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 35/2। 35/2 কে যদি তুমি ভাগ করো 17 দুগুণে 34, 17.5, তার মানে টোটাল ঘর আছে 17.5। একটা ঘর যদি কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব এই যে আমি একের জন্য হিসাব পেয়ে গেছি, এবার যত লাগবে শুধু গুণ, 17.5টি ঘর দ্বারা উৎপন্ন কোণ, 17.5টি ঘর দ্বারা উৎপন্ন কোণ হবে 6 ডিগ্রি গুণন 17.5, 6 গুণন 17.5 ডিগ্রি ইকুয়াল টু, এবার দেখো তো ক্যালকুলেশনটা করে দেখো, 17.5 গুণন হচ্ছে 6, এই হচ্ছে 105 ডিগ্রি কোণ কেন্দ্রে উৎপন্ন করে। বাস কাজ শেষ। এই আইডিয়াটা জাস্ট রাখতে হবে যে এখানে 12টা হলে এখানে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 6টা থেকে 7টার মধ্যে আবার 5টা করে ঘর থাকে, তাহলে 7টা থেকে 8টার মধ্যে ঘর থাকবে 5টা, 8টা থেকে 9টার মধ্যে ঘর থাকবে 5টা, 9টা থেকে 10টার মধ্যে ঘর থাকবে 5টা। কিন্তু যেহেতু 9:30 বাজে, সে 9টা থেকে 10টা ঠিক মাঝামাঝি অবস্থান করতেছে, মাঝামাঝি মানে কি 5/2, এই হচ্ছে অবস্থান। বাস কাজ শেষ। এই ম্যাথটা সৃজনশীলে খুব কম আসছে, আমার দেখা মতে এ পর্যন্ত এমসিকিউতেও সব থেকে বেশি আসছে, এই জন্য আমি এমসিকিউ শর্টকাট টেকনিক দিয়ে দিলাম। 60 আওয়ার মাইনাস 11 মিনিট ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিগ্রি, অ্যান্সার অবশ্যই ডিগ্রিতে আসবে। দেখো এই চ্যাপ্টারের কাজ মোটামুটি শেষ করে ফেলছি, আর ছোট্ট একটা দুইটা ম্যাথ ফার্স্টের দিকে আছে, ওইগুলা যদি একটা দেখি। এই ধরনের ম্যাথ না দেখলেও হয়তো তোমরা জানো, তারপরে ছোট্ট একটা ম্যাথ দেখি আমরা। ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:5:3। তোমরা জানো অনুপাত দেওয়া থাকলে অনুপাতের রাশির মাধ্যমেই আমাদের ধরে নিতে হয়। তাইলে আমি ধরি কোণ 3টি হচ্ছে, একটা কোণ হচ্ছে 2x, আরেকটা কোণ হচ্ছে 5x,
আরেকটা কোণ হচ্ছে 3x। ভালো কথা। আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাইলে হচ্ছে 2x প্লাস 5x প্লাস 3x। এটা হচ্ছে প্রশ্ন মতে দিয়ে লিখতে হবে, প্রশ্ন মতে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এখন আমরা ডিগ্রি দিব না, আমরা রেডিয়ান এককে প্রকাশ করতে চাই। তাহলে 180 ডিগ্রি যে কথা, পাই রেডিয়ান একই কথা। এবার দেখো ঘটনা তো ঘটেই গেল, 3 আর 2 5 6, 3 আর 2 7 আর 3 10। তাহলে হচ্ছে এইখানে পাচ্ছি আমরা কত, 10x ইকুয়াল টু পাই। অতএব x ইকুয়াল টু কত, পাই বাই 10 রেডিয়ান। তাহলে x এর মান পেয়ে গেছি। এবার বৃহত্তম ক্ষুদ্রতম কোণ বের করো। বৃহত্তম কোণ হবে 5, ক্ষুদ্রতম কোণ হবে 2। তাহলে দেখো ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2x ধরে নিছিলাম, তাহলে 2 ইনটু ক্ষুদ্রতম কোণ সমান সমান, ক্ষুদ্রতম কোণ ধরে নিয়েছিলাম 2x কে, তাহলে 2 ইনটু x এর মান পাই বাই 10, কেটে দাও 5 ইকুয়াল টু পাই বাই 5 হচ্ছে ক্ষুদ্রতম কোণ। আর বৃহত্তম কোণ যদি হিসাব করো, তাহলে বৃহত্তম কোণটা হবে হচ্ছে বৃহত্তম কোণ কত, 5x। তাহলে 5 ইনটু x এর মান কত পাচ্ছি আমরা, পাই বাই 10, কেটে দিলে হচ্ছে 2 ইকুয়াল টু পাই বাই 2। একটা কোণ যেহেতু পাই বাই 2, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি ত্রিভুজের বৈশিষ্ট্য বের করতে বলতো, তাহলে তুমি বলে দিতা ইহা একটি সমকোণী ত্রিভুজ। অপর কোণের অনুপাতে তো তুমি বের করে ফেলতে পারবা। এই হচ্ছে তোমাদের 8.1 এর ম্যাথ গুলা। তো আশা করি তোমাদের বোঝাইতে পারছি। প্রথম ক্লাসে আমি একটু বেসিক সহ ডিগ্রি, মিনিট, ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক আনার চেষ্টা করছি, ডিগ্রির মধ্যে মিনিট এবং সেকেন্ড আনার চেষ্টা করছি। ওই কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার বুঝতে পারো, তাহলে এই ক্লাসটাও ভালো বুঝতে পারবা। এরপরে আমরা 8.2 এবং 8.3 নিয়ে খুব দ্রুতই ফিরে আসবো। তো ততক্ষণ পাশে থাকবা, পড়াশোনা করবা এবং দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।